আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওরা আমাকে বলে আমি আওয়ামী লীগের দোষর, আমাদেরকে মারধর করছে এরাই। পুরুষ মহিলা কেউ অফিস থেকে ঠিকঠাক ফিরতে পারেন না, আপনারা আসছেন সাধারণ মানুষকে আটকাইতে। জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে রাজপথ কাঁপানো যে মুখগুলো ছিল আমাদের চোখে বীর, আজ তারাই কেন জনরোষ আর বিতর্কের তুঙ্গে? যে সাহসের জন্য পুরো জাতি তাদের প্রশংসা করেছিল, আজ কেনই তাদের দিকে উঠছে আঙুল? ফারজানা শীথির সেই দাপট, আসিফ মাহমুদের নেতৃত্বের সেই তেজ, কিংবা তাহারিমা সুরভির সেই গর্জন, সবই কি ক্ষমতার মোহের ধুলোয় মিশে গেল? কেন আন্দোলনের এই আইকনরা আজ একে একে জড়িয়ে পড়ছেন চাঁদাবাজি, ঔদ্ধত্য আর দুর্নীতির চরম বিতর্কে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই চাঞ্চল্যকর কাহিনী। সেনাবাহিনীর অফিসারদের সাথে ফারজানা শীথির সেই ভাইরাল বাগবিতণ্ডার আসল রহস্য কি ছিল? উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে কেন উঠছে দুর্নীতির গুরুতর অভিযোগ? আর আন্দোলনের নাম ভাঙিয়ে ২৫০০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া তাহারিমা সুরভির পর্দার অন্তরালের গল্পটাই বা কি? বিপ্লবের বীর থেকে বিতর্কের নায়ক হয়ে ওঠা এ রুদ্ধশ্বাস ও অজানা সব তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। জুলাই গণঅভ্যুত্থানে যেসব নারী সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে সবার আগে যে নামটি উঠে আসে তা হল ফারজানা শীথি। তার নামটি শুনলে যেন চোখের সামনে ভেসে ওঠে এক নির্ভীক প্রতিচ্ছবি, যার চোখে ছিল প্রতিবাদের আগুন। আন্দোলনের এক রাতে তাকে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্যে। সশস্ত্র পুলিশ সদস্যদের সামনে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। তার চোখে কোনো ভয় নেই, বরং আছে এক ব্যঙ্গাত্মক জিজ্ঞাসা। অদম্য সাহসে তিনি পুলিশদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আপনারা কি সবাই কোটার পুলিশ? তার কণ্ঠস্বরে ছিল তীব্র ক্ষোভ আর দ্রোহ। কথা বলার সময় মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। এই দৃশ্যটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষকে উদ্বুদ্ধ করে। কিন্তু জুলাই বিপ্লবের পর যে সম্মান ও গ্রহণযোগ্যতা তিনি ধীরে ধীরে অর্জন করেছিলেন, সেটি শেষ পর্যন্ত তার নিজের আচরণের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার শাহবাগ থানার সামনে ঘটে যাওয়া এক ঘটনা তার ব্যক্তিগত ইমেজে বড় ধাক্কা দেয়। ওই দিন একটি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করতে বিলম্ব হওয়া এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার মধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ক্যাপ্টেন আশিকের সঙ্গে ফারজানা শীথির তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ফারজানা শীথি সেনা কর্মকর্তার দিকে আঙুল উঁচিয়ে উচ্চস্বরে কথা বলছেন, যা অনেকের চোখে শালীনতা ও দায়িত্বশীলতার সীমা ছাড়িয়ে গেছে বলে মনে হয়। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিশেষ করে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একটি বড় অংশ তার আচরণকে উদ্যত, অযাচিত এবং সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক বলে আখ্যায়িত করে। কেউ কেউ মনে করেন রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট যাই হোক না কেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক ট্রলের শিকার হন এবং তার আগের অর্জিত সম্মান অনেকটাই ম্লান হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পরবর্তীতে ফারজানা শীথি নিজেই তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। তিনি স্বীকার করেন যে উত্তেজনার মুহূর্তে তার আচরণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। যদিও এই ক্ষমা প্রার্থনা কিছু মানুষের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়, তবুও এই ঘটনাটি তার ব্যক্তিগত ভাবমূর্তিতে স্থায়ী একটি বিতর্কের ছাপ রেখে যায়। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং সামনের সারির নেতৃত্বে থাকা একটি পরিচিত মুখ। ওই সময় তিনি যে সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা ও দৃঢ় অবস্থান দেখিয়েছিলেন, তা আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়। রাজপথের উত্তাল পরিস্থিতিতে তার সক্রিয় উপস্থিতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আন্দোলনকে সংগঠিত ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলে আন্দোলন সফল হওয়ার পর তার প্রতি জনসমর্থন ও প্রত্যাশাও স্বাভাবিকভাবে অনেক বেড়ে যায়। তবে আন্দোলনের সেই সাহসী ও ইতিবাচক ভাবমূর্তির বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকার যোগ দেওয়ার পর তার কিছু কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে একটি খবর প্রকাশ্যে আসে, সেখানে জানা যায় তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি থেকে ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছেন। এই তথ্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে স্বার্থের আঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। সমালোচকদের বক্তব্য ছিল, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন উপদেষ্টার পরিবারের সদস্যদের সরকারি দপ্তরের সঙ্গে এমন আর্থিক সম্পর্ক থাকা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। বিতর্ক দ্রুত তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে তার বাবা শেষ পর্যন্ত ওই ঠিকাদারি লাইসেন্স বাতিল করেন। একই সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। এই বিষয়টিকে অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। যদিও এই পদক্ষেপে সাময়িকভাবে বিতর্কের তাপমাত্রা কিছুটা কমে আসে, তবুও অনেকের কাছে এটি একটি জনপদে দায়িত্বশীল ব্যক্তির পারিবারিক বিষয়েও আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার দৃষ্টান্ত হিসেবে রয়ে যায়। এরপর ২০২৫ সালের জুন মাসে আরেকটি ঘটনা নতুন করে সমালোচনার জন্ম দেয়। মরক্কো যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাকালে নিরাপত্তা
নিরাপত্তা তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি ব্যাখ্যা দেন যে এগুলো তার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের অংশ এবং অসাবধানতাবশত ব্যাগে রয়ে গিয়েছিল। তবু একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উপদেষ্টার কাছ থেকে এমন অসতর্কতা প্রত্যাশিত নয়। এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনাগুলো মিলিয়ে অনেকে মন্তব্য করেন, রাজপথের আন্দোলনে সাহসী নেতৃত্ব দেওয়া আর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা ও নৈতিক মানদণ্ড রক্ষা এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে আন্দোলনের সময়কার প্রশংসিত ভূমিকার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকার সময় তার কিছু কর্মকাণ্ড জনমনে সেই পার্থক্যটি স্পষ্ট করে দিয়েছে, যা তাকে নিয়ে চলমান বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আরেকজন জুলাই যোদ্ধা তাহরিমা সুরভি। তিনি 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে সামনে আসেন। আন্দোলনের দিনগুলোতে রাজপথে তার উপস্থিতি, সরব কণ্ঠ এবং আপসহীন অবস্থান অনেকের দৃষ্টি আকর্ষণ করে। সে সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বক্তব্য ও ভিডিও প্রকাশ করতেন, যেখানে আন্দোলনের পক্ষে তার দৃঢ় মনোভাব ও সাহসী ভাষা ফুটে উঠত। এসব ভিডিও দ্রুত ভাইরাল হতে থাকে এবং এক পর্যায়ে তাকে ঘিরে একটি আলাদা পরিচিতি তৈরি হয়। সমর্থকদের একাংশ তাকে জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ের বাঘিনী বলে আখ্যায়িত করতে শুরু করে। এই পরিচিতি কেবল সমর্থকদের দেওয়া এক উপাধিতেই সীমাবদ্ধ ছিল না। তাহরিমা সুরভি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিতেন। আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং সংগ্রামের গল্পকে সামনে রেখে তিনি নিজের একটি সাহসী ও আপসহীন রাজনৈতিক ইমেজ নির্মাণ করেন। এতে করে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে এবং অনেকের কাছে তিনি জুলাই আন্দোলনের এক প্রতীকী মুখে পরিণত হন। তবে সময়ের ব্যবধানে সেই ইমেজই এক ভয়াবহ বিতর্কের মুখে পড়ে। সম্প্রতি চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে তাহরিমা সুরভি গ্রেফতার হলে বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দেয়। অভিযোগ অনুযায়ী তিনি জুলাই আন্দোলনের নাম ও নিজের জুলাই যোদ্ধা পরিচিতিকে ব্যবহার করে কিছু প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিকে টার্গেট করতেন। বলা হচ্ছে, আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন মামলায় তাদের জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। এই অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে প্রশ্ন তুলেছেন যে আন্দোলন আত্মত্যাগ ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত সেই আন্দোলনের নাম ভাঙিয়ে যদি কেউ ব্যক্তিগত লাভের জন্য চাঁদাবাজি বা প্রতারণায় জড়িয়ে পড়ে, তবে তা শুধু ব্যক্তিগত নয়, পুরো আন্দোলনের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে। তাহরিমা সুরভির গ্রেফতার সে বিতর্ককেই আরো উস্কে দিয়েছে এবং জুলাই যোদ্ধা পরিচয়ের আড়ালে কিভাবে ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার হতে পারে সে বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। 2025 সালের 24 ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী উপজেলার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমা সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গভীর রাতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অংশ নেয়, যা শুরু থেকে ঘটনাটিকে বিশেষ গুরুত্বের ইঙ্গিত দেয়। এলাকাবাসীর ভাষ্যমতে হঠাৎ করে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। এই গ্রেফতারের মধ্য দিয়ে তাহরিমা সুরভিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলমান বিতর্ক এক নতুন মাত্রা পায়। একসময় যিনি জুলাই আন্দোলনের সাহসী মুখ, জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ের বাঘিনী হিসেবে পরিচিত ছিলেন, সেই মানুষটির বিরুদ্ধে ওঠা অভিযোগ শেষ পর্যন্ত আইনগত পরিণতির দিকে গড়ালো। এটাই অনেকের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে ওঠে। তার গ্রেফতার কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা নয়, বরং এটি সেই বাস্তবতাকেও সামনে এনে দেয় যে আন্দোলনের নাম, আবেগ কিংবা অতীতের ভূমিকা কোনোটি আইনের ঊর্ধ্বে নয়। সবশেষে বলা যায়, তাহরিমা সুরভির এই গ্রেফতার জুলাই আন্দোলনের পরবর্তী সময়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি মনে করিয়ে দেয়, গণ আন্দোলনের আত্মত্যাগ ও গৌরবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করলে তার দায় এড়ানো সম্ভব নয়। ন্যায় বিচার ও জবাবদিহির প্রশ্নে রাষ্ট্র শেষ পর্যন্ত সক্রিয় হবে। এই ঘটনাই তার একটি স্পষ্ট দৃষ্টান্ত হয়ে রইল।